নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে ত্রিপুরার টেনিস তার একটা ভালো ফিউচার রয়েছে এবং পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তবে প্লেয়ারদের গুণমান কতটা রয়েছে এ নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। এবং আরো একটা বিষয় আপনাদের জানাই যে এই কিছুদিনের মধ্যেই জাতীয় স্তরের একটি টেনিস প্রতিযোগিতা কিন্তু আমাদের রাজ্যে হতে চলেছে। তার পাশাপাশি 17তম কুশল ওপেন টেনিস প্রতিযোগিতাও হতে চলছে এবং এই আয়োজন কিন্তু টেনিস অ্যাসোসিয়েশন এখন বড়ই ব্যস্ত এই আয়োজনগুলোকে সামনে রেখে তাদের এই উদ্যোগকে সফল করার জন্য। এই টুর্নামেন্টগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে, কিন্তু তার মাঝে আলোচনা হবে খেলোয়াড়দের গুণমান। এই দীর্ঘ সময় এই লকডাউনে খেলার মাঠে খেলোয়াড়রা যেতে পারেননি, তার পরপর অনুমোদন মেলে ধীরে ধীরে খেলার মাঠমুখো হন খেলোয়াড়রা। টেনিস খেলোয়াড়দের সম্ভবত সবার আগে সেখানে অনুমতি মেলে এই লকডাউনের পরপর। কিন্তু এই সময়ের মধ্যে অগ্রগতি কতটা, তাদের ফিটনেস কতটা ধরে রাখতে পেরেছেন, এবং যদি জাতীয় স্তরের আসর ত্রিপুরাতে হয় সেক্ষেত্রে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের পারফরমেন্স কেমন হবে এই নিয়ে মূলত আমাদের আলোচনা। আজকে আলোচনায় সামিল রয়েছেন টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায়। আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ড, এবং আছেন আপনারাও এই আলোচনায়, আপনারাও সরাসরি ফোন করতে পারেন। সুজিতবাবু, যেটা নিয়ে আমার বক্তব্য, যেটা কোভিড পরিস্থিতি গেছে, তারপর একটা লম্বা সময় খেলোয়াড়রা ঘরের মধ্যেই আটকা ছিলেন, তো এর পরপর টেনিসেরই অনুমতি, সম্ভবত প্রথম দিকেকার অনুমতির মধ্যে টেনিস প্লেয়াররাই অনুমতি পান মাঠে যাওয়ার। তারপর থেকে এই সময়টা মাথায় কি কাজ করছিল, কিভাবে খেলোয়াড়দের তৈরি করেছেন এই সময়ে? টেনিস খেলা সমেত সমস্ত খেলাগুলোই বন্ধ ছিল কোভিড পরিস্থিতির সময়। তারপর সারা পৃথিবীতে ধীরে ধীরে যে সমস্ত খেলাগুলো শুরু হয় তার মধ্যে প্রথম ধাপে টেনিস খেলাও শুরু হয় সারা পৃথিবীতে। তারপর ভারতবর্ষে যখন আমাদের অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন, ভারত সরকার পারমিশন দিতে শুরু করলো, তখন রাজ্য আমরা প্রথম টেনিস খেলা শুরু করি। কিন্তু দীর্ঘকালীন এই লকডাউনের সময়ে শুধু টেনিস না, সমস্ত গেমের খেলোয়াড়রাই বাড়িতে বসেছিলেন। তখন আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন একটা বিশেষ উদ্যোগ নিয়েছিল। কি? রাজ্যের সমস্ত খেলোয়াড়দের মধ্যে একটি আমরা কন্ডিশনিং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। কে কত রকমের এক্সারসাইজ এবং কন্ডিশনিং কিভাবে ধরে রাখছে এগুলি ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছিল। তারপরে আমরা 10 জন পুরুষ 10 জন মহিলা খেলোয়াড়দের আমরা পুরস্কৃত করি। এদের যে পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা এটা জাজমেন্ট করেছিলেন। তারপর আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনকে গত 1-1.5 মাস আগে আমরা ওনাদেরকে বিভিন্ন গেমের খেলোয়াড়রা রাজ্যের অংশগ্রহণ করেছিলেন, টেনিস সমেত অন্যান্য গেমের খেলোয়াড়রা। তার জন্য আমরা টেনিস অ্যাসোসিয়েশন তারপরেই পরপর আপনারা লক্ষ্য করেছেন আমাদের সদ্য প্রয়াত সভাপতি অরুণ কান্তি ভৌমিকের স্মৃতিতে প্রথমবারের মতো রাজ্যে স্কুল স্তরে টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা। এতে ভালো সাড়া পেয়েছি এবং আগামী প্রজন্ম যে টেনিসে উঠে আসবে, আজকের যে আলোচনার বিষয়, এটারই উদ্দেশ্য। না, আমি এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি। উঠে আসবে একটা ফিউচার টেন্স আপনি লাগিয়ে দিয়েছেন। এখন কথাটা হচ্ছে সোমদেব দেববর্মন, যদিও সোমদেব দেববর্মনেরও সবটা যে ত্রিপুরা তা নয়, বাট আমরা মনে করি সোমদেব দেববর্মন ত্রিপুরার ছেলে, ত্রিপুরার হয়ে তার সাফল্য। কিন্তু আমায় বলুন, জাতীয় স্তরের খেলোয়াড় একটাও তো তৈরি করতে পারেননি আপনারা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আপনি জানেন যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় যে কোনো খেলার জন্য। ইনফ্রাস্ট্রাকচার যদি না হয় কিছু কিছু গেমের ক্ষেত্রে, তো কিছু কিছু আউটডোর গেম আছে যেটা খোলা মাঠেও করা যায়। হ্যাঁ, কিছু
যন্ত্রাংশ বা কিছু জিনিসপত্র রাখলে, ভালো যদি পারফরমেন্স, ভালো কোচ থাকে, হ্যাঁ, বিশ্বমানের প্লেয়ার তৈরি করা যায়। আর কিছু কিছু গেম আছে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া যতই আপনি ভালো মানের খেলোয়াড় হোক, কিন্তু তৈরি করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তার জন্য বাইরে গিয়ে ট্রেনিং নিতে হয়, যেটা ভারতবর্ষের খেলোয়াড়রাও বিদেশে গিয়ে ট্রেনিং নিতে হয়। ভারতবর্ষে অনেক গেমের এই ইনফ্রাস্ট্রাকচার কিছু অভাব ছিল আগে, তখন বিদেশে গিয়ে ট্রেনিং নিতে হয়। এখনো যায় কিছু কিছু তীরন্দাজ যারা আছে। মানে আমাদের এখানে কি তাহলে ইনফ্রাস্ট্রাকচার না, নেই? কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ট্রেনিং করলে কি হয়, কিছু ইকুইপমেন্ট এখন আর এটা বর্তমান যে সরকার ভারতবর্ষে, তারা কিন্তু এই ব্যবস্থাটুকু ধীরে ধীরে সত্যি সায়ের মাধ্যমে করে ফেলেছে। এখন খুব কমই যায়। ঠিক আছে, যদি বিদেশে গিয়েও ট্রেনিং প্রয়োজন হয়, কোন স্তরের খেলোয়াড়দের হবে? যার একটা গুণমান পৌঁছেছে তাকে তো বিদেশ গিয়ে ট্রেনিং করাতে হবে। অবশ্যই। তো এই জায়গাটা কি আমরা অ্যাচিভ করতে পেরেছি? এই জায়গাটা, আরে আমার তো কিছুই নাই ইনফ্রাস্ট্রাকচার যখন ছিল না। তাহলে আমায় বলুন, আমরা শুনেছি যে এই যেখানে রবি বা আপনার কোর্ট রয়েছে পুরনো, সেখানে রবীন্দ্রনাথ আসতেন, মালঞ্চ নিবাসে উনি টেনিস খেলা দেখতেন। তাহলে সেখানে কি কোর্টটা শখের বসেই করা হয়েছিল? অবশ্যই। আগের দিনে আমরা যখন, ধরুন আমরা 20-25 বছর ধরে টেনিস খেলার সঙ্গে জড়িত, বা ম্যাক্সিমাম 30 ইয়ার্স। টেনিস আগে লোক ভাবতো কি টেনিস, আরে বাবা টেনিস খেলা কি জানি, রাজা মহারাজা, আর সত্যি এখানে রাজা মহারাজারাই টেনিস খেলতেন এবং বড় লোকদের খেলা। এটাই ধারণা, আমারও প্রথম ধারণা ছিল, বাবা টেনিস র্যাকেট কত, 20,000-25,000 একটা র্যাকেটের দাম। আমাদের মধ্যবিত্ত যারা পরিবারের লোক বিলং করি আমরা, আমাদের পক্ষে মনে হতো যে এটা বিশাল ব্যাপার। আমি নিজে মনে করতাম, আমি ন্যাশনাল লেভেল বাস্কেটবল প্লেয়ার ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা আমার জানা ছিল না, আজ জানলাম। ঠিক আছে, আমি ত্রিপুরা একবার ন্যাশনাল পার্টিসিপেট করেছি। এনিওয়ে, তখন তো ভাবতাম টেনিস আর বাপরে বিশাল ব্যাপার। তখন আমাদের তখন ছোট ছিল বরিশ বেকার বা ওনারা খেলতেন, বিভিন্ন খেলা টিভিতে দেখতাম, বিশাল ব্যাপার ছিল। তারপর আপনি যেটা বলছিলেন রবীন্দ্রনাথ, কবিগুরু রাজ্যে মহারাজার আমন্ত্রণে আসছেন, তখন যে জায়গাটায় আমাদের প্রথম টেনিস কোর্ট ছিল, মালঞ্চ নিবাসের ঠিক সামনের জায়গাটা, সে সময় যেটা এটা করা হয়েছিল, এখানে তো মহারাজার লোক ছাড়া বা মহারাজার যারা ক্লোজ লোক ছাড়া তো এখানে ঢোকাই প্রবেশ নিষেধ ছিল। আর তো সাধারণ লোক, এটা রাজা মহারাজাদেরই খেলা এক সময় ছিল। কিন্তু তার পরপর তো এই জায়গাটাকেই আপনারা আঁকড়ে ধরলেন এবং সেখানেই চলতো প্রশিক্ষণ। আচ্ছা, এবার আসি এই বিষয়টা। তারপর ওইখানে আমাদের রাজ্যের অবস্থানটা বলছি, এটাই পুরনো কোর্ট, ঠিক আপনি ঠিক জানেন। তখন যখন রাজা মহারাজা পরে এটা রক্ষণাবেক্ষণের অভাবে এটা নষ্ট হয়ে গেল, একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তখন কয়েকজন লোক যারা রাজ্যের এলিট, যারা অনেক কি বলবো হাই লেভেলের লোক, তারাই টেনিসটা খেলতো। ঠিক আছে, আইএস অফিসার বা বিএসএফ, সিমেন্টের কোর্ট, সিমেন্টের কোর্ট। তখন ওনারাই খেলতেন, কয়েকজন যেতেন গাড়ি টাড়ি নিয়ে, খেলে টেলে আবার চলে আসতেন, কোন রকম একটা খেলা টেলা হতো। তখন ধীরে ধীরে আমার একটা শখ জাগলো, যার এই খেলাটা কি, এই খেলাটা তো। তখন আমি নিজে গিয়ে এই খেলাতে যখন ঢুকলাম, যে ঢোকার পর দেখলাম যে এখানে অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আজ অব্দি কোনো স্টেট মিট হয়নি, জীবনে কোন টুর্নামেন্ট হয়নি। যখন আমি অ্যাসোসিয়েশনে প্রবেশ করি, কোন টুর্নামেন্ট হয়নি। তখন ধীরে ধীরে সবাইকে বুঝালাম ওনাদেরকে যে এটা কবেকার কথা বলছেন? এটা 25 বছর আগে। হ্যাঁ, তখন এটা কি বিষয়, তখন ওএনজিসি কে বললাম যে আপনাদের এখানে টুর্নামেন্ট করি। ওএনজিসিতে তখন একটা জাস্ট মাঠ করেছিল, ঠিক আছে, তো ওনারাই খেলতেন। এভাবে ধীরে ধীরে আমরা খেলাটাকে, আজকের তারিখে যদি আমি আজকের তারিখে যদি বলি, সেই সিমেন্টের কোর্টের বাইরে এখন প্রাপ্তি, এখন তো বেশ কয়েকটা ভালো কোর্ট আপনাদের রয়েছে। কটা রয়েছে এমন এইরকম কোর্ট রাজ্যের? সিনথেটিক কোর্ট, সিনথেটিক কোর্ট ছাড়া সত্যি কথা যেটা 8 কোর্টের খেলে আপনার খেলোয়াড়দের সঠিকভাবে প্রশিক্ষণটা হয় না, এটা এমনি খেলা যায়। ঠিক, আমি রাজন আমল বাদ দিলাম। তাহলে এই সিনথেটিক কোর্ট আমার রাজ্যের প্লেয়াররা পেল কবে? 1 বছর হয়েছে মাত্র। মাত্র। তাহলে এর দিন আপনারা করলেনটা কি?
আমরা হ্যাঁ। এই ঠিক সুন্দর সুন্দর প্রশ্ন। এতদিন আমরা জায়গার জন্য, আচ্ছা, জায়গা তো আমাদের দরকার, ঠিক। জায়গা ছাড়া কোথায় থেকে হবে? তা আমরা তো জায়গা পাইনি হুম, সঠিকভাবে জায়গা। এবার জায়গা ধীরে ধীরে আমরা একটা জায়গা গভর্নমেন্ট ব্যবস্থা করলো, মালঞ্চ নিবাসী আমাদের একটা একটা ভ্যাকেন্ট ল্যান্ড দিলেন সরকার। দেওয়ার পর এবার জায়গা দিলে টেনিস কোর্ট বানাতে লাগে 30-40 লাখ টাকা, এটা তো গভর্নমেন্ট দেবে না, হুম, হুম, সত্যি কথা যেটা। তখন আমরা যে কোনো ভাবেই হোক আমরা বিভিন্ন রকম স্পন্সর নিয়ে একটা কোর্ট ডেভেলপ করে আরেকটা কোর্ট, 2টা কোর্ট করে ফেলেছি। তারপরে রাজ্য সরকারকে আমরা যখন বুঝালাম যে এখানে বড় ইভেন্ট করতে গেলে টেনিস কোর্টের খুবই দরকার, তখন ধীরে ধীরে আমরা বাধারঘাটে, জানেন আপনারা, বিভিন্ন রকম গেমের ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে তৈরি হচ্ছে। যেহেতু বড় কোনো গেম করতে গেলে সবগুলি গেমের ইনফ্রাস্ট্রাকচার দরকার আমাদের রাজ্যে, তাই তার মধ্যে টেনিসও একটা ইভেন্ট, এটা অলিম্পিক ইভেন্ট। তখন আমরা বাধারঘাটেও সেই রকম 3টি কোর্ট সিনথেটিক খুব সুন্দর মানে। তাহলে এখন গিয়ে দাঁড়িয়ে সিনথেটিক কোর্ট কটা দাঁড়ালো? রাজ্যে 5টা, বাধারঘাটে 3টা। তাহলে এই 5টা সিনথেটিক কোর্টের জন্য যদি আমি সেই রাজন্য আমলের গল্প ছেড়ে দিই, মানে 25 বছর পর গিয়ে 5টা কোর্ট পেল রাজ্যের ছেলেরা, তাহলে কি করে জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করবেন? এবার কথা হচ্ছে যেটা, জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করতে গেলে ভালো প্রশিক্ষক লাগে। প্রশিক্ষক ছাড়া কোনোদিনই আমাদের ডেভেলপড হয় না। রাজ্যে হাতে গোনা 1-2 জন প্রশিক্ষক, শিক্ষিত প্রশিক্ষক আছে। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন একটা উদ্যোগ নিয়েছি। ভারতীয় জুনিয়র দলের যিনি সদস্য টিম কোচ রয়েছেন দেবপ্রিয় দাস ঋষি, ওনাকে আমরা টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে নিযুক্তি দিয়েছি। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে উনি জাস্ট ওই যে বলছে 1 বছর আগে কিন্তু শুরু করেছিল গ্রাসরুট লেভেলের বাচ্চা। করোনার কালে আমাদের সব সর্বনাশ হয়ে গেল, একটা ভীষণ গ্যাপ পড়ে গেছে। যেমন উনি এখন ITF ইন্টারন্যাশনাল টেনিস প্লেয়ার নিয়ে ঘুরে বেড়ান, এই তো জুনিয়র প্লেয়ারদের নিয়ে এখন ITF খেলতে বিদেশে আছেন। আশা করছি আমরা উনি 11-12 তারিখ রাজ্যে আসবেন। আসলে নিশ্চয়ই আমার যে কোচ আছে ওনাদেরকে একটা টিপস দেবেন, সময় পেলে বাচ্চাদেরকেও উনি কিছু টিপস। এখন মোটামুটি কজন রয়েছে খেলোয়াড়, যদি আমি আপনাদের অ্যাসোসিয়েশন বলি, সেখানে নথিভুক্ত সংখ্যা খেলোয়াড়ের কত হতে পারে? আমাদের যে এবার, কারণ যে কোনো স্টেটে যে কোনো ইভেন্ট হোক, সেখানে স্টেট চ্যাম্পিয়নশিপটাই মূলত আসল স্টেট চ্যাম্পিয়নশিপ। এবং স্টেট চ্যাম্পিয়নশিপে রেজিস্টার করতে হয় নিজস্ব খেলোয়াড়দের নাম, না হলে সে বাইরে গিয়ে খেলা বা তার যে আইডেন্টিটি, ওইটা তো সে বুঝতে পারবে না যে টেনিস কোথায় খেলছে, কি ব্যাপার কি না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, মোটামুটি গ্রাসরুট লেভেলের রাজ্যে, মানে একটা মিডিয়াম স্টেজের প্রায় 40 জন খেলোয়াড়, 40 জনের মতো আছে। এছাড়া যারা এমনি এক্সারসাইজ করা বা আনন্দ নেওয়ার জন্য খেলে, ধরো আরো 30-40 জন তো, যেটা একদমই মানে কাঁচা, আমি বলবো শুরু করেছে না, তাহলে ওরা জাস্ট বিনোদনের জন্য খেলে। আচ্ছা, এন্টারটেইনমেন্টের জন্য খেলে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়াররা, বুঝতে পারছি আমি, শৌখিনতার সঙ্গে যারা খেলে, আর যারা প্রফেশনালি প্লেয়ার হতে চায় সেই সংখ্যাটা 40-এর মতো এখনো পর্যন্ত। আচ্ছা, আমি একটু অন্য আলোচনায় যাই। আন্ডার 16 একটা প্রতিযোগিতা, সর্বভারতীয় জাতীয় স্তরের প্রতিযোগিতা এবার ত্রিপুরায় হতে চলেছে, সেটা সম্পর্কে জানতে চাই, কবে থেকে? আমরা প্রথমে আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকে। ওনারা আমাদেরকে, রাজ্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনকে এটা পারমিশন দিয়েছে আন্ডার 16 জাতীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ সিরিজ করার জন্য। এতে যদিও কোভিড পরিস্থিতি বাইরে অনেক জায়গায় এখনো আছে ভারতবর্ষে, তারপরেও আমাদের সঙ্গে অনেক জায়গার লোকরা ইনকোয়ারি করেছে, অনেক হোটেল বুক করেছে, কর্ণাটক, বেঙ্গল, ঠিক আছে, আরো বিভিন্ন জায়গার আসবে, মানে সবকটা রাজ্যই মোটামুটি আসবে। অনেক রাজ্য থেকেই যোগাযোগ করছে, ওরা আসবে, ওখানে হোটেল ইনকোয়ারি করছে, আমাদের ডেস্কে, যারা অ্যাসোসিয়েশনের ডেস্কে যোগাযোগ করছে।
তো ওনারা যোগাযোগ করছে, এটা ডেডলাইন আমাদের যে আছে 12 তারিখ, তো 12 তারিখ বোঝা যাবে কত, 12 ফেব্রুয়ারি বোঝা যাবে কতজন মোট পার্টিসিপেশন করছে। প্রতিযোগিতা কবে থেকে? আপনার 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 16 তারিখ অবধি চলবে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে 5টাই মাত্র তাহলে সিনথেটিক কোর্ট আছে, খেলাটা তো তাহলে এই 5টার মধ্যেই হবে। তো একটা জাতীয় স্তরের খেলা আয়োজন করার জন্য টেনিস, আমি অন্য খেলার দিকটা আমি বলছি না, তো সেক্ষেত্রে কি আপনারা প্রস্তুত? একদম, রাজ্যে আমরা প্রস্তুত এই সেন্সে যে আমরা, আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এতই সচেষ্ট যে আপনার সেই রাজেন্দ্র আমলের কোর্টে বাংলাদেশের ডেভিস কাপের খেলোয়াড়দের এনে আমরা খেলিয়েছি। ঠিক আছে, কিন্তু আউটকাম তো বেরোলো না, কিন্তু খেলিয়েছিলাম আমরা। মানে আমরা চেষ্টা করছি, সত্যি কথা। আমরা এই কুশল ওপেন রাজ্যের সবচেয়ে অন্যতম প্রাচীন একটা টুর্নামেন্ট, যে কোনো গেমের মধ্যে এটা কন্টিনিউশন আছে, যেটা এটা এবার বোধহয় 17তম কুশলের একটা হিস্ট্রি আছে, আমি বলবো, কারণ আমাদের একজন প্লেয়ার ছিলেন, আমি আসবো, খুব উদীয়মান খেলোয়াড় ছিলেন, এবং এটা বলবো আমি, কারণ এটা না বললে একটা গ্যাপ থেকে যায়। যেটা আমি বলছিলাম, এই টুর্নামেন্টটা কুশল ওপেনটা কন্টিনিউ করতে গিয়ে আমরা কি করতে হয়েছে, আমাদের নিজস্ব কোনো মাঠ ছিল না, আপনি বারবার বলেন টেনিস সিনথেটিক কোর্ট ছাড়া কোনো খেলাইও না। তারপর আমাদের যে একটা প্রচেষ্টা এবং আমাদের যে সমস্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের চেষ্টায় আমরা কুশল ওপেনে আমরা নেপকুতে, আগে নেপকুতে হতো, ওএনজিসিতে হতো, নেপকুতে এমন সময় গেছে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করে গেছে আমাদের এই টুর্নামেন্টে, এই কুশল চ্যাম্পিয়নশিপে। এতে দেশ বিদেশে বলতে বাংলাদেশের টিমরা অনেক, এবারেই শুধু কোভিড এর জন্য আসছে, নাহলে 16 বছরই ওরা খেলে গেছে পার্শ্ববর্তী দেশ। পাশাপাশি এখান থেকে এই বছরের অলরেডি 10টা এন্ট্রি এসে গেছে, মিজোরাম, মেঘালয়, বেঙ্গল, ওএনজিসি, নেপকো, হ্যাঁ, বিএসএফ, সিআরপিএফ মিলে প্রায় 10টা, জম্মু কাশ্মীর, এরকম রাজস্থান, এরকম অলরেডি 10টা রাজ্য এখানে অংশগ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমরা ওদের এন্ট্রি পেয়ে গেছি, যে তাদের জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করতে হচ্ছে, থাকা খাওয়া সব আমরা হসপিটালিটি সবই আমরা দেব। এটা যে এটা আমাদের যেহেতু নিজস্ব পরিকাঠামো রাজ্যে, ক্রিকেটের পরে ক্রিকেটের একমাত্র নিজস্ব জায়গা আছে এই রাজ্যে, আর ক্রিকেট অ্যাসোসিয়েশনের, তারপরে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের একমাত্র নিজস্ব জায়গা আছে। আর এই মুহূর্তে কেউ কিন্তু কোনো নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, আমি তো সেটাই বলছি। এখন দীপা হোম পিট চাইছিল, আন্তর্জাতিক সেই প্ল্যাটফর্ম চাইছিল, সেটা অনেক পরে দীপা পেয়েছে, কিন্তু দীপা কি দীপা হয়নি? 100 বার হয়েছে দীপা, আমি বলছি জন্মগত প্রতিভা। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আমাদের টেনিসে জন্মগত প্রতিভার সন্ধান পাইনি? আমরা চেষ্টা করছি। না, এটা হয়তো সব রাজ্যের জন্যই ভালো, জন্মগত প্রতিভারা নিজের প্রতিভায় যদি এগিয়ে আসে, তার চেয়ে ভালো আর কিছু হয় না। অবশ্যই, কিন্তু তাহলে অ্যাসোসিয়েশনের কি প্রয়োজন? না, আমি যেটা বলছি, যে কথাটা আমি বলতে চাইছি, দীপা সম্পর্কে বলতে গেলে, দীপা তো একদিনে তৈরি হয় না, অনেকটা সময়, উনি অনেক অনুশীলন করেছে, অনেক চেষ্টা করেছে, এবং দীপা ন্যাশনাল গেম, জাতীয় গেমস থেকে শুরু করে জিমন্যাস্টিকের নিজস্ব যে ফেডারেশনের যে ন্যাশনাল হয়, এগুলিতে ভালো পারফরমেন্স করে ধীরে ধীরে। দীপা কিন্তু একদিনে তৈরি হয়নি, তার জন্য ওনাদের কোচরা বিশেষভাবে অনেক পরিশ্রম করছে। আমি কিন্তু এই কথাটার দিকে যাইনি, আমি বলেছি ইনফ্রাস্ট্রাকচার, অ্যাসোসিয়েশনগুলির যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বলছি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, টেনিসের আছে, এখনো অন্য কোনো অ্যাসোসিয়েশনের আমাদের এই পরিকাঠামো তৈরি করতে আমরা পারিনি। তাহলে এটা সার্বিকভাবে একটা ব্যর্থতা তো বটে। না, ব্যর্থতা ঠিক বটে বললে অসুবিধা হবে, বিভিন্ন রকম অসুবিধা জনিত স্পন্সর চাই, হ্যাঁ, সুইটেবল জায়গা রাজ্য সরকার দিতে হবে। যেমন আমরা এই জমি পেতে গেছে 10 বছর, আমি তো প্রথম দিন থেকে টেনিস খেলাটাই উঠে যেত,
টেনিস খেলাই রাজ্য থেকে উঠে যেত। যেহেতু না আছে সরকারি জায়গা, অন্যগুলি তো সরকারি জায়গায় খেলা যায়, যে কোনো খেলা, হকি হোক, ঠিক আছে, ফুটবল হোক, কবাডি হোক, যে কোনো জায়গায় ব্যাডমিন্টন হোক খেলা যেত, বাস্কেটবল হোক। টেনিসে তো কোনো জায়গায় নেই, কোথায় খেলবে, কোনো জায়গায় ছিল না। সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব পরিকাঠামো ধীরে ধীরে আমরা তৈরি করেছি, রাজ্য সরকার আমাদের জমিটা দিয়েছে। আগামী দিন মালঞ্চ নিবাসে বর্তমান সরকারের খুব সদয় খেলাধুলার বিষয়ে আমাদেরকে আগামী দিন এখানে আমরা টেনিস খেলার আমার সভাপতি স্বপ্ন ছিল, এটা আমরা অবশ্যই বাস্তবায়িত করব। এখানে আমাদের সুইমিং পুল থেকে ধরে আরো টেনিস কোর্ট আরো কয়েকটা বাড়ানো হবে, ইনফ্রাস্ট্রাকচার করে, মানে পুরো পুল পরিকাঠামো রূপে আমরা। আমার একটা কথা বলুন, যেহেতু আন্ডার 16 এর জাতীয় স্তরের আসর এখানে বসছে 5টাই কোর্ট, তো সেক্ষেত্রে এগুলোকে রক্ষণাবেক্ষণ বা এই খেলা চলাকালীন সময়তে আমাদের জন্য এক্সপার্টরা রয়েছে এখানে যারা মেনটেনেন্স করতে পারবেন সেই কোর্টগুলোকে? আপনি আসবেন একদিন, আপনাকে আমন্ত্রণ রইল মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। আমাদের অলরেডি এখানে 3 জন থেকে 4 জন স্টাফ কাজ করে। আচ্ছা, আমাদের এখানে গ্রাসরুট লেভেল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করছে। হ্যাঁ, তাছাড়া যারা এখানে ধরুন নিজস্ব যারা বিনোদনমূলক, যারা নিজের শরীর চর্চার জন্য টেনিস খেলতে চায়, ওনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা একটা বয়স্ক লোক টেনিস খেলতে, ওনাদেরও করেছি। বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং প্রচুর সাড়া পড়েছে। প্রচুর বাচ্চা আমাদের এখানে আজকাল টেনিস খেলা শিখতে এসছে, এটা খুবই ভালো। এবং সিনথেটিক কোর্ট রক্ষণাবেক্ষণের জন্য ম্যানপাওয়ার সেখানে, ম্যানপাওয়ার আমরা, আমাদের স্টাফ আছে অ্যাসোসিয়েশনে। আচ্ছা, আমায় বলুন, এই যে সারা দেশ থেকে প্লেয়াররা এখানে আসবেন, যেটা আপনি বলছেন যে কোর্টগুলো তৈরি হওয়ার পরপরই কোভিডে আক্রান্ত হয়েছি আমরা, ফলে সেটার সঠিক ব্যবহারই করে ওঠা হয়নি, তাহলে কি এই যে সিদ্ধান্তটা, এটা একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে? অবশ্যই। কেন হয়েছে আমি বলছি, কোর্টটা তৈরি হওয়ার পরই আমরা কিন্তু লাস্ট ইয়ারে জানুয়ারি মাসে কুশল মেমোরিয়াল 16 হয়েছিল, কোর্টটা ওপেনিং হয়েছিল, ঠিক আছে। তারপরেই তো ফেব্রুয়ারি মার্চে করোনার প্রকোপ এসে গেছিল দেশে, তখন আমাদের এটা একটা গ্যাপ হয়েছিল। তার এর মধ্যে আমার অলরেডি ইংল্যান্ড থেকে আমাদের ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন থেকে কোচেস, যেটা আমার এখানে ল্যাগ আছে, কোচেস ট্রেনিং প্রোগ্রাম একটা আমাকে বরাদ্দ করেছিল আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনকে। অলরেডি ইকুইপমেন্ট, পেপার, যা যা দরকার সব এসে গেছিল। এই করোনার জন্য প্রায় ভারতবর্ষের প্রায় 25 জন নতুন কোচ এখানে এসে ট্রেনিং নিত এবং বিদেশ থেকে লোক আসতো। সমস্ত কিছু আমাদের সর্বনাশ হয়ে গেছে এই করোনার জন্য। তাহলে আমরা এখানে এটা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ব্যবস্থা করেছিল কোচেস ট্রেনিং প্রোগ্রামে, যেটা খুব কম। আপনার কি মনে হয় এই আন্ডার 16 ন্যাশনালকে কেন্দ্র করে নতুন করে টেনিসটাকে আপনারা আরো ছড়িয়ে দিতে পারবেন? অবশ্যই চেষ্টা করব, আর চেষ্টা করে যাচ্ছি। এই লড়াইয়ে তো ত্রিপুরা পার্টিসিপেন্ট হবে। হ্যাঁ, ত্রিপুরা পার্টিসিপেন্ট হবে, নিশ্চয়ই হবে। ত্রিপুরাতে সেরকম খেলোয়াড় এখনো মানে ওদের সঙ্গে লড়ার মতো নাই, তবে আমার শুভেচ্ছা থাকবে ত্রিপুরার খেলোয়াড়দের। আমি ত্রিপুরা খেলোয়াড়দের গুণমান নিয়ে আসছি আলোচনায়। সময় ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুজিতবাবু, আমায় একটা কথা বলুন, আপনি নর্থ ইস্ট টেনিস ডেভেলপমেন্টেরও কো চেয়ারম্যান রয়েছেন। আমি নর্থ ইস্টের সঙ্গে যদি আমাদের রাজ্যের তুলনাটা করি, কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, বা কোন জায়গায় দাঁড়িয়ে রাজ্যের খেলোয়াড়রা? সত্যি কথা যেটা, নর্থ ইস্টে প্রথম দিকে আসামের খেলোয়াড়রা খুব ভালো এগিয়ে ছিল টাইমে, তখন এখন দেখা যাচ্ছে যে নাগাল্যান্ড বা মণিপুরে অনেক খেলোয়াড় বাইরে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে গেছে। ওরা গিয়ে ওইখানে পড়াশোনাও করছে, খেলাধুলাও করছে, এবং ওনারা দেখেন যে নর্থ ইস্টে অনেক স্টেটের ছেলে মেয়েরা আছে বাইরে, ঠিক 10 পাস করার পর আপনি দেখবেন, লক্ষ্য করবেন সাউথ ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়াতে চলে যায় ওরা। তো ওই ট্রেডিশনটা বজায় রেখে অনেক খেলোয়াড় আমি লক্ষ্য করেছি, আমি যেহেতু
ধরে জড়িত, যে অনেক খেলোয়াড় আমি পাই বিভিন্ন জায়গায়, চণ্ডীগড় হোক, ব্যাঙ্গালোর হোক, ওখানে কিন্তু নর্থ ইস্টের এই বিশেষ করে নাগাল্যান্ড এবং আমার মণিপুরের খেলোয়াড়দের পাই, ওরা ওইখানে ট্রেনিং নিচ্ছে, খেলাধুলা করছে। এবং বিশেষ সময় অনেক সময় কি টেনিসের একটা সুবিধা হচ্ছে যে ভালো যদি পারফরমেন্স করে ওরা কিন্তু আমেরিকা স্কুল অফ টেনিসের একটা না, এক্ষেত্রে আমার একটা বলুন যে কেউ চাইছেন ভালো টেনিস খেলোয়াড় হতে এবং চর্চা করছেন, তার মনে হচ্ছে যে তার সম্ভাবনা রয়েছে, এখানে কি ব্যক্তিগত উদ্যোক্তারও একটা প্রয়োজনীয়তা রয়েছে কি? অবশ্যই, এটা তো মারাত্মক। ধরুন যে আপনি ট্রেনিং গুলোর কথা বলছেন, সেটা কি আপনারা ব্যবস্থা করে দেবেন নাকি কেউ নিজস্ব উদ্যোগেও সেটা জোগাড় করে নিতে হবে? এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। লাস্ট মান্থে হঠাৎ একজন গার্জিয়ান আমাকে বললেন যে আমার ছেলেটাকে আমি বাইরে নিতে চাই, আপনারা ব্যবস্থা করে দিন। উইদিন সেকেন্ড আমি ওই ভারতীয় দলের যিনি কোচ ঋষি স্যারকে ফোন করলাম, এরকম একটা ছেলে গার্জিয়ান খুব ইন্টারেস্ট হয়েছে। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি এত তারিখ পাঠিয়ে দেন আমাদের একাডেমিতে, ক্যালকাটায় ওনার একটা একাডেমি আছে, ওখানেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা, মানে ওইখানে বেরোতে পারবে না। তো সত্যি ছেলেটার গার্জেন এত মানে পিছনে থাকতে, দীপা বা অন্য খেলোয়াড়রা, মা বাবা সন্দেব, ওদের মা বাবা পিছনে অনেক পরিশ্রম করেছে ছোটবেলা, তার জন্য প্লেয়ার তৈরি হতে পেরেছে। এটা আমি আমার পার্সোনাল অভিমত। আমি সেদিন উইদিন সেকেন্ড ওনাদের ব্যবস্থা করে দিলাম। সত্যি ওনারা গার্জেন কলকাতায় নিয়ে চলে গেছে ওনার একাডেমিতে। সত্যি 1 মাস পর এসে দেখি চেহারা চেঞ্জ, ছেলে আলাদাভাবে মানে ভালো ডেভেলপ করেছে ওইখানে ওনার তত্ত্বাবধানে, আমার ইন্ডিয়ান টিমের কোচের তত্ত্বাবধানে। এবং আমি তখন ওনার গার্জেনের সঙ্গে আলোচনা হলো, কোচের সঙ্গে আলোচনা হলো, যে ও পারবে, আমাকে ভিডিও ক্লিপিং পাঠালো। অবশ্যই। আমার আরেকটা কথা বলুন, এই যে সাকসেসের স্টোরিগুলো, সেগুলো জানা তো দরকার অনেক বেশি। এবার আপনি ইন্ডিয়া টিমের সঙ্গেও ছিলেন বেশ কয়েকবার, সেই সাফল্যের হিস্ট্রি রয়েছে। তা আমার বলুন তো, 5টা সিনথেটিক কোচ রয়েছে, প্লেয়ার মাত্র 40 জন, প্রচারটাকে আপনারা করতে পারছেন না সঠিকভাবে, না টেনিসটাকে পৌঁছে দিতে পারছেন না? সমস্যাটা কোথায় হচ্ছে বলুন? আমি বলছি 40 জন বলতে শিক্ষার্থী বলছি, কিন্তু যারা প্লেয়ার হতে চায় বা স্টেট মিটে এসছে। আর স্টেট মিটটা আমি বাকিদের বাদ দিলাম, তারা তো শৌখিন বলছে, শৌখিন। তাছাড়া যেটা একদম গ্রাসরুট লেভেলের আছে, ওরা কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপে খেলতে পারেন। আচ্ছা, বুঝতে বুঝলাম। সব মিলিয়ে সংখ্যাটা কত হবে? 100? সব মিলে ধরুন যারা একদম শিক্ষানবিশ আছে, একদম শিক্ষানবিশ আছে, যেমন আমি বলছি একদম শিক্ষানবিশ ধরুন আরো 40 হবে, ওই 100। ঠিক, আমি তাই, হ্যাঁ 100 হয়ে যাবে। তো আমি বলছি এই যে আপনি ধরুন ইন্ডিয়া টিমের সঙ্গে বেশ কয়েকবার গেছেন, সেখানে গোটা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটাতে, ততটাই যেন একটু পেছনে বলাটা হয়তো ঠিক হবে না, সঠিকভাবে আপনারা কি প্লেস করতে পারছেন না বিষয়টাকে? না, অবশ্যই আমরা প্লেস করবো আমরা, কারণ আমার সিনথেটিক কোড হলো 1 বছর হয়েছে। তাছাড়া আমার এখানে সঠিকভাবে কোচ এখনো যা 1-2 জন আছে, তারা যদি কাজ চালিয়ে নিচ্ছি আমরা, কারণ বাইরের সাপোর্ট নিতে হবে। ঠিক আছে, বাইরের সাপোর্ট নেওয়া শুরু করেছি। প্লাস আমাদের রাজ্যে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে বললাম ভারতীয় দলের কোচকে আমরা গ্রহণ করেছি। আশা করি আগামী দিন রাজ্য সরকার, আলোচনা চলছে, রাজ্য সরকার যদি ওনাকে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে, টেনিসের কোচ হিসেবে নিয়ে আসে, তাহলে আমাদের এটা আরো ডেভেলপমেন্ট হওয়ার, মানে আপনারা স্থায়ীভাবে করার চেষ্টা করছি আমরা। দেখা যাক বাকিটা। এটা তো হয়তো আন্ডার 16 যেটা জাতীয় স্তরের এখানে খেলা হচ্ছে, এটা আরো বহু এই ধরনের জাতীয় স্তরের ইভেন্ট অ্যারেঞ্জ হয়েছে ত্রিপুরায়, সেটা নিয়ে বড় ইস্যু নয়। বিষয়টা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে যে টেনিসটাকে একটা জনপ্রিয়তার জায়গায় পৌঁছে দেয়, এখন তার সেই কমিটির বিষয়টা নেই। তো পরিকল্পনাটা কি, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন টেনিসটাকে? আমরা পাশাপাশি 2টা টুর্নামেন্ট আছে, একই সঙ্গে চলবে, একসঙ্গে দুটো চলবে। 17 কুশল মেমোরিয়াল ওপেন
টাইপের। এখানে প্রায় 10 থেকে 11টি দল বিভিন্ন রাজ্যের পার্টিসিপেট করছে। পাশাপাশি আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ সিরিজ, ওখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার বিভিন্ন প্রদেশ থেকে ওরা অংশগ্রহণ করবে এক্সপেক্ট। সেই ক্ষেত্রে এগুলি দেখতে আমাদের যে গ্রাসরুট লেভেলের বাচ্চারা আছে ওনারা তো এগুলি খেলা দেখবেন, কিভাবে খেলা হচ্ছে কি না হচ্ছে। এবং টেনিসের একটা খুব ভালো দিক, যখন সিনিয়র খেলোয়াড়রা আসে অনেক সময় অনেক সিনিয়র খেলোয়াড় নিজের উদ্যোগে যারা গ্রাসরুট লেভেলের বাচ্চা থাকে ওদেরকে টিপস দিয়ে যায় ভালো খেলোয়াড়রা। তো ওইটা আমরা একটা বেশি পাওনা থাকবে ওদের কাছ থেকে, কারণ আমরা লক্ষ্য করেছি 17 কুশল মেমোরিয়াল ওপেন তারা যখন 1 বার 2 বার 3 বছর 4 বছর তখন ত্রিপুরাতে কিছুই ছিল না, 8 কোটে খেলা হতো ইত্যাদি। তখন কিন্তু ওইখানের যে প্লেয়াররা আসতেন খেলতে ওনাদের মধ্যে মূলত ফাইনাল ম্যাচ হতো বাইরের টিমগুলির মধ্যে। এখানে ক্রিকেট বা ফুটবল এই ধরনের বড় ইভেন্টের মধ্যে থেকে এই যে ইভেন্টগুলো ত্রিপুরার দিকটাই বলছি বা নর্থ ইস্টের দিকটা অনেকটা পিছিয়ে যাওয়া, তো এক্ষেত্রে কি লম্বা সময় আপনি যেটা বলছেন 5টা কোর্ট পেতে গিয়ে 25-30 বছর সময় লেগে গেছে, নিশ্চয়ই এই সময়ের মধ্যে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ও হারিয়ে গেছে। অবশ্যই হারিয়ে গেছে, মেবি হতেই পারে, এটা তো এই মুহূর্তে হতে পারে কিন্তু আমি তো শিওর না, ঠিক হতে পারে, অনেক হারিয়ে যেতে পারে। তাহলে এখন এই আধুনিকতম সংযোজনগুলো যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আগ্রহটা কি সেই লেভেলে বাড়ছে বলে মনে হয়? আমার রাজ্যে আগ্রহটা বাড়ছে। আমার রাজ্যে যারা ম্যাক্সিমাম সময় চ্যাম্পিয়ন ছিলেন, যে যারা ইয়ং জেনারেশন চ্যাম্পিয়ন হয়েছিল, তারা একটা টাইমে তরিত রায়, অরূপ সাহা, হ্যাঁ, দেবুদেব বর্মা, হ্যাঁ, এরপরের জেনারেশনে আসে বেনি মাধব বা যারা অবিনাশ সাহা, তারা তো একটা সময় ভালো পারফরমেন্স করতো। কারণ আমি যেহেতু দেশ বিদেশ বা বাইরে দেখেছি খেলা, ওরা যদি সঠিক সময়ে এরকম সিনথেটিক কোচ, ভালো কোচের তত্ত্বাবধানে থাকতো, এরা বহু দূর যেতে পারতো, ওদের এরকম প্রতিভা ছিল। অরূপ সাহ তো দীর্ঘদিন চ্যাম্পিয়নশিপ হয়েছে, আমাদের রাজ্যে স্টেট চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু ওই রকম কোচ, ভালো কোচের অভাব, ভালো পরিকাঠামোর। যাই হোক, ইতিহাস শিক্ষা দেয়, নিশ্চয়ই আপনারাও এর থেকে অনেক কিছু শিখে সামনের দিনে কি টার্গেট করে এগোচ্ছেন? সামনের দিনে আমাদের যে টার্গেট, আমরা স্টেট ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন যে স্টেট টেনিস কমপ্লেক্স মালঞ্চ নিবাসটা আছে, ওখানে অলরেডি দুইটা সুন্দর সিনথেটিক কোর্ট হয়ে গেছে, মডার্ন আপনার টয়লেট ফয়লেট যেটা খেলার পরিকাঠামোর জন্য দরকার হয় এগুলি হয়ে গেছে। তাছাড়া আমরা যেটা এখন চাইছি, আমাদের সামনের জায়গাটাও আমাদের নিজস্ব হ্যান্ডওভার টেক ওভার হয়ে গেছে, ওই জায়গাটা মিলিয়ে আরো কোর্টগুলোকে আরো বাড়ানো, ফার্স্ট 2 আমাদের এখানে একটা সুইমিং পুল করা, আমাদের এখানে জিমের ব্যবস্থা করা, ঠিক আছে, টেনিসের ইনফ্রাস্ট্রাকচারের লোকের যা যা দরকার, ভালো একটা বিশুদ্ধ একটা ক্যান্টিনের ব্যবস্থা করা, কারণ আজকাল নিউট্রিশনটা খুব দরকার খেলোয়াড়দের, হ্যাঁ, এরকম হাইজেনিক নিউট্রিশনের ব্যবস্থা করা, যেটা টেনিস কালচার একটা ক্লাব বলা হয়ে থাকে। ক্লাব কালচারটা টেনিসের সঙ্গে সবসময় থাকে, চিরপরিচিত, এটা সেই যুগ ইংরেজ আমল থেকে চলে এসছে। আমাদের এখানে একটা ক্লাব হাউস হবে এবং একটা ক্লাবও থাকবে, যেখানে সর্ব ধরনের ক্যান্টিন সহ, আপনি বাইরে গেলে দেখতে পারবেন যে টেনিস, যে কোনো টেনিস একাডেমিতে যান, টেনিস ক্লাবে যান, একটা ক্লাব হাউস থাকে, একটা নিজস্ব ক্যাফে রেস্তোরাঁর মতো থাকে, যেখানে বিশুদ্ধ খাবার পাওয়া যায় এই জায়গাটাতে টেনিসে। এইরকম ভালোভাবে একটা পরিকাঠামো। অবশ্যই। এর পাশাপাশি আমি একটা জিনিস জানতে চাই, বিভিন্ন স্পোর্টসকে এখন স্কুল স্তরে প্রমোট করা হচ্ছে খুব বেশি সংখ্যায়, তো এক্ষেত্রে আপনাদের কি কোনো পরিকল্পনা বা প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের কাছে বা ক্রীড়া পর্ষদের কাছে? কারণ যে অনেকগুলো প্লেয়ারের নাম আপনি বললেন যে তারা তাদের সময়ে যদি এই সিনথেটিক কোর্ট বা আধুনিক সামগ্রীগুলো পেতেন তাহলে আরো অনেক দূর যেতে পারতেন, কিন্তু তাদের অভিজ্ঞতা তো রয়েছে, তারা খেলেছেন। এখন তাদেরকে কেন্দ্র করে বা এই টিমটাকে কেন্দ্র করে স্কুল স্তরে সেটাকে প্রমোট করার কোনো পরিকল্পনা আপনাদের? আমরা যেটা করছি, যেটা
আমার প্রয়াত প্রেসিডেন্টের স্বপ্ন ছিল স্কুল স্তরের বাচ্চাদের টেনিসটাকে পৌঁছে দেওয়া। ওনার ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য এই বছর থেকে অরুণকান্তি ভৌমিক ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ আমরা শুরু করেছি, যেখানে প্রচুর সংখ্যক স্কুলের বাচ্চারা এটা শুরু করেছেন এই প্রতিযোগিতা। না, প্রতিযোগিতা করার উদ্দেশ্য হচ্ছে এটাতে ইন্টারেস্ট গ্রো করা, যে বিভিন্ন স্কুল স্টুডেন্টের মধ্যে। ঠিক আছে, তার জন্য বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেশন। ঠিক, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করার মতো যে উদ্যোগটা আপনারা নিচ্ছেন, উদ্যোগটা আরো বড় হোক। আমি বলছি তার মাঝে কিছু কিছু সিলেক্টেড স্কুল বাছাই করে ধীরে ধীরে স্কুলের মধ্যে কোচ ঢুকিয়ে সেটা। হ্যাঁ, এই ব্যাপারে আমি বলছি, আমরা শুধু স্কুলে এটা তো করবে আমাদের যে টেনিস অ্যাসোসিয়েশনের যে চিফ কোচ চিন্ময় কিশোর দেব বর্মন যিনি আছেন, ওনাকে আমরা, আপনি লক্ষ্য করবেন যে ফেরান্ডো একটা বিদ্যালয় আছে আমাদের এই দিকে, যারা মুখবধিরা থাকেন আপনার নন্দনগরের সাইডে, ওখান থেকে প্রায় 15 থেকে 20 জন প্লেয়ারকে আমরা একটা করোনার কোভিডের আগে আমরা ওনাদেরকে এনে ট্রেনিং করিয়েছিলাম, ভালো খেলা রপ্ত করেছিল। তারপর হঠাৎ করে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এটা থেকে একটা দূরে সরে গেছি। আমরা গত কিছুদিন আগে একটা পরিকল্পনা করেছি যে আমরা এদেরকে আবার শেখানোর ব্যবস্থা করব ফ্রি অফ কস্ট। কারণ ত্রিপুরা টেনিস ট্রাস্ট আমার প্রয়াত প্রেসিডেন্ট করে দিয়ে গেছে, ত্রিপুরা টেনিস ট্রাস্টের কাজই হচ্ছে এরকম জনসেবামূলক কাজ করা। আমাদের ত্রিপুরা টেনিস ট্রাস্ট থেকে এটা আমরা পরিকল্পনা নিয়েছি এটা করানো। পাশাপাশি আমরা আমাদের বিভিন্ন ধর্মনগর আমরা যে টার্গেট নিয়েছি 4টে জায়গাতে আমরা মোটামুটি টেনিস খেলাটাকে পৌঁছে দেওয়া, আমরা ওই দিকটা ব্যবস্থা করেছি, যেটা নর্থ ত্রিপুরা ধর্মনগরে আলোচনা হয়ে গেছে ওখানে। আর বেলুনিয়াতে অলরেডি আমরা ডিস্ট্রিক্ট মিটও করেছি একটা টাইমে, বেলুনিয়া, দ্যাট ইজ সাউথ ত্রিপুরা গেল, 2টা হলো। 3টা হচ্ছে আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট চুরিগ্রামে আমরা একটা ডিস্ট্রিক্ট মিট করেছি। ঠিক আছে, 3টা। একটা আমপাশাতে আমরা দুলুবাড়ি স্কুলে একটা সময় ডিস্ট্রিক্ট মিট করি, ওইখানে 4টা, আমাদের এখানে হচ্ছে 5টা ডিস্ট্রিক্ট। আমি শেষ দিকে চলে আসবো, একটা পজিটিভ যে টিমের সঙ্গে আপনি গেছেন ভারতীয় দলের, বর্তমানে তার অবস্থা কেমন আছে, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি অ্যাকচুয়ালি এটা তো বেশ কিছুদিন হয়ে গেল, আমরা গত ডিসেম্বর মাসে গিয়েছিলাম গত বছরে, তারপরে তো কোভিড চলে এসেছে। আমি যেটা নিয়ে গেছিলাম ভারতীয় দল টেনিস সাউথ এশিয়ান গেমস, যেটা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। ওইখানে সৌভাগ্য আমার যে এখানে ভারতীয় দলের প্রথম সারির খেলোয়াড়রা সাকেত মেনন থেকে ধরে যারা ভারতীয় দলে ডেভিস কাপের খেলোয়াড়রা গিয়েছিলেন, এবং আমরা ভারতীয় টিম মেল ফিমেল বোথ 2 টিমেরই আমরা চ্যাম্পিয়ন স্বর্ণপদক লাভ করেছিলাম। তার জন্য আমাদেরকে ওখানকার ভারতীয় দলে ভারতীয় যে হাই কমিশন আছে আমাদেরকে নিয়ে গিয়েছিল, বিশেষ অনার করেছিল। তারপর ভারতের ক্রীড়ামন্ত্রীও দিল্লিতে আসার পর আমাদেরকে নিয়ে অভিনন্দন জানিয়েছিল। কিন্তু এটা ধীরে ধীরে তো স্মৃতি ধীরে ধীরে ভুলে যায়। হঠাৎ কালকে আমার কাছে একটা মেসেজ আসলো যে রিওয়ার্ড দেবে ভারত সরকার এই যে গোল্ড মেডেল পাওয়ার জন্য। কালকে পেয়েছি যে রিওয়ার্ড দেবে আমাদের খেলোয়াড়দের সবাই, ডিটেলসটা আবার পাঠানোর জন্য, সব ডিটেলস ব্যাংক অ্যাকাউন্ট। তো এটা আবার 1 বছরের আমার খুব আনন্দ লেগেছে যে গ্রুপটা এখনো আছে আমাদের। অবশ্যই এটা আমার দেশের হয়ে তো আমারও আনন্দ লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে এই টিমের মধ্যে ত্রিপুরার পার্টিসিপেন্ট যদি কেউ থাকতো তাহলে বেশি আনন্দ লাগতো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয়, অবশ্যই ত্রিপুরার যেটা আমার খুব ভালো লেগেছে, হিরু কাপ মনে আছে? হিরু কাপের ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেনে টিকিটের জন্য গেলাম। সেই সময় আমি খুব ছোট, সমীরণ চক্রবর্তী যে স্বনামধন্য ক্রীড়া সংঘ, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি, সমীরণ দা তাজ বেঙ্গলে, আমি বলি টিকিট পাচ্ছি না,
টিকিট পাচ্ছে, তুই চল আয় তাজ বেঙ্গলে। তাজ বেঙ্গলে গেলাম, সমীরণ দা আমাকে বলল তুই বস, আমি টিকিট নিয়ে এসেছি সিবি থেকে গিয়ে। তো তো সমীরণ দা বলল যে তুই জানিস যে আমি তো এই কালকে রাত্রে এসেছি ভারতীয় দলের ম্যানেজার হয়ে ইয়ে থেকে, শ্রীলঙ্কা থেকে, দেখ। আমি বললাম, সমীরণ দা বললো এই দেখ সব লাগেজ টাগিজ আমার এখানেই পরে আছে, দেখ তোর টিকিটটা এনে দে, তুই তো দেখবি ম্যাচ। আমার মনে মনে ইচ্ছাই ছিল বাবা ভারতীয় দলের ম্যানেজার। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, যে সেই স্বপ্ন পূরণ হলো। না না, খুব আনন্দ। আর এটাই যে সমীরণ দাও হয়েছিল ভারতীয় দলের ম্যানেজার ত্রিপুরা থেকে। অদূর ভবিষ্যতে ভারতীয় দলে অনেক আমার খেলোয়াড়রা কিন্তু গিয়েছে, আন্ডার 19 হোক বা অনেক খেলোয়াড়রা গিয়েছে। আমাদের ত্রিপুরা থেকেও সোমদেব দেববর্মন একটা সময় ভারতীয় দলের হয়ে খেলেছে। ঠিক আছে, আগামী দিন আমাদের যেটা কনক্লুশন থাকবো যে আমাদের বলছি যে আজকে আমাদের আন্ডার 16 জাতীয় স্তরের রাষ্ট্র এখানে হচ্ছে, তো সেই দিনটা আসুক যে এই ত্রিপুরার, আপনি যে ভারতের টিমের কথা বলছেন সেখানে গেছেন, সেই টিমে ত্রিপুরার পার্টিসিপেন্ট থাকুক আরো বেশি, এখান থেকে ত্রিপুরার খেলোয়াড়রা আরো প্রতিনিধিত্ব করুক। এটা অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে, দায়িত্বটা আপনাদের। অবশ্যই আমরা চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব আমরা। এটাই তো গর্বের বিষয় যদি একটা দুইটা প্লেয়ার ভারতীয় দলে যাক বা ন্যাশনাল লেভেলে ভালো পারফরমেন্স করুক, এটাই তো আমরা চাই। আশা করছি আগামী দিন মা ত্রিপুরেশ্বরী কৃপায় আমরা ভালো পারফরমেন্স করব, এই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। আমরাও তাকিয়ে থাকবো সামনেই আন্ডার 16 অল ইন্ডিয়া লেভেলের টেনিস টুর্নামেন্ট হচ্ছে, পাশাপাশি 17তম কুশল ওপেনও টেনিসের আসর বসছে এখানে। 12 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে, পরপর প্যারালালি প্রতিযোগিতা চলবে। একদিকে যখন গোটা দেশের থেকে খেলোয়াড়রা এখানে আমাদের ত্রিপুরায় আসবেন, ডেফিনেটলি এই টেনিস খেলা ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন জায়গায়, উৎসাহীরা আসবেন, ভিড় জমাবেন। এরপর দায়িত্বটা অ্যাসোসিয়েশনের, তারা কিভাবে সেটাকে গুছিয়ে এই টেনিসকে আরো সম্প্রসারিত করতে পারেন গোটা ত্রিপুরা রাজ্যে, আমাদের নজর থাকবে সেই দিকে। ভালো থাকবেন আপনি, ভালো থাকবেন আপনারা, দেখতে থাকুন নিউজ বেঙ্গল। নমস্কার।